স্নেহের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত দুটি লেকচারে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অধ্যায় 10 অর্থাৎ উদ্ভিদের প্রজনন এই চ্যাপ্টারের দুটি লেকচার আমরা করেছিলাম। যার প্রথম লেকচারে আমরা দেখেছিলাম কীভাবে পরাগধানী থেকে ধীরে ধীরে শুক্রাণু তৈরি হয় এবং স্ত্রী কেশরের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে কীভাবে ডিম্বাণু তৈরি হয়। এই দুটি লেকচার আমরা করেছিলাম দ্বিতীয় লেকচারে। আজ আমরা এই চ্যাপ্টারের তৃতীয় লেকচার দিব এবং আজকে আমরা যেটা দেখবো তার মূল সামনে হচ্ছে এই যে আমরা গত দুটি লেকচারে দুটি জনন কোষ তৈরি হয় এর বিস্তারিত ব্যাখ্যা জেনেছিলাম। সেই দুটি জনন কোষ কীভাবে মিলিত হয়, দুটি জনন কোষ কীভাবে মিলিত হয়, অর্থাৎ পুংজনন কোষ বা শুক্রাণু এবং স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু কীভাবে মিলিত হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ কীভাবে নিষেক সংঘটিত হয় এই বিষয়টিও তোমরা 9-10-এ পড়েছিলে। তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসা যাক, আমরা বর্ণনার সুবিধার্থে নিষেকের ছবিও এঁকে রেখেছি এবং তার ভাগগুলোর নামও লিখে রেখেছি। আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। প্রথমেই ডেফিনেশনে আসা যাক বা সংজ্ঞায় আসা যাক, সেটা হচ্ছে নিষেক কি। নিষেক হচ্ছে অপেক্ষাকৃত বড় ও নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট এবং সচল শুক্রাণুর মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। আমি আরেকবার বলতেছি, বড় ও নিশ্চল ডিম্বাণুর সাথে অপেক্ষাকৃত ছোট ও সচল শুক্রাণুর মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। তো এটি 4টি ধাপের মাধ্যমে সংঘটিত হয়। আমরা এখন এই ধাপগুলোর নাম এবং তার বর্ণনা শুনব। প্রথম ধাপ হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। এটা বলতে আমরা কি বুঝি? পরাগরেণু অঙ্কুরোদ্গম হচ্ছে যে পরাগরেণু থেকে যখন পরাগ নালী বের হবে, একটা পরাগরেণু হয়। আমরা এর আগে দেখছিলাম যে ছোট একটা ছবিকে দেখতে পরাগ নালী। পরাগরেণু থেকে যখন পরাগ নালী বের হবে সেটাকে আমরা বলি পরাগরেণুর অঙ্কুরোদ্গম। সাধারণত স্বপ্রজাতি ছাড়া পরাগরেণুর অঙ্কুরোদ্গম হয় না। পরাগধানী যখন ম্যাচুর হয়, পরাগধানী ফেটে যায় এবং পরাগধানী থেকে পরাগরেণুটা বিভিন্ন বাহকের মাধ্যমে, বাতাস হতে পারে, কীটপতঙ্গ হতে পারে বা পানি হতে পারে, বিভিন্ন বাহকের মাধ্যমে এরা স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। পতিত হওয়ার পর এরা যে সব প্রজাতি তারা কীভাবে বুঝবে? কারণ এই গর্ভমুণ্ডে এক ধরনের প্রোটিন থাকবে এবং পরাগরেণুর মধ্যেও প্রায় একই ধরনের প্রোটিন থাকবে। এই প্রোটিনগুলো পরস্পরকে রিকগনাইজ করবে, অর্থাৎ শনাক্তকরণ করবে যে এরা একই প্রজাতিভুক্ত। যখন এই এই শনাক্তিকরণটা হয়ে যাবে তখন এরা কি করবে? এই গর্ভমুণ্ড হতে তরল পদার্থ শোষণ করবে। শোষণ করার ফলে পরাগরেণুটা স্ফীত হবে এবং পরাগরেণুর বহিতক ফেটে যাবে এবং অন্ততকটা বর্ধিত হয়ে এরকম একটা পরাগনালীর সৃষ্টি করবে। অর্থাৎ এই পরাগরেণু থেকে যখন পরাগনালীর সৃষ্টি হইল তখনই আমরা বলবো যে পরাগরেণুটা অঙ্কুরিত হলো। এই পরাগরেণুর অঙ্কুরোদ্গম ছাড়া এই নিষেক প্রক্রিয়া সম্ভব না। এই হচ্ছে আমাদের পরাগরেণুর অঙ্কুরোদ্গম। দ্বিতীয় ধাপে আমরা বলতে পারি পরাগনালীটা গর্ভাশয়মুখী যাত্রা এবং শুক্রাণু সৃষ্টি। পরাগনালীটা প্রথমে গর্ভমুণ্ড অতিক্রম করে গর্ভদণ্ড অতিক্রম করে আস্তে আস্তে গর্ভাশয়ের দিকে যাবে। তাহলে এই যে এখানে কিন্তু অসংখ্য কোষ থাকে, গর্ভদণ্ড বা গর্ভাশয়ের মধ্যে অসংখ্য কোষ থাকে। তাহলে যাওয়ার জন্য অবশ্যই তাকে একটা পথ তৈরি করতে হবে। তাহলে এই পথটা তৈরি করবে কীভাবে? পরাগনালী থেকে বিভিন্ন ধরনের এনজাইম মিশ্রিত হয়, সেলুলেজ বা পেকটিনেজ এই ধরনের এনজাইম মিশ্রিত হয়। এই সমস্ত এনজাইম কি করে? এই কোষগুলোকে বিগলিত করে, ওখানে যে কোষ থাকে সেই কোষগুলোকে বিগলিত করে একটা পথের সৃষ্টি করে এবং ধীরে ধীরে পরাগনালীটা বর্ধিত হয়ে গর্ভদণ্ড অতিক্রম করে গর্ভাশয়ে যায়। পরবর্তীতে কি হয়? এবং গর্ভাশয়ে যখন যায় তখন আমরা
একটু আগের প্রথম লেকচারের কথা চিন্তা করি যে প্রাথমিক অবস্থায় একটা পরাগরেণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। পরবর্তীতে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটি অসম আকৃতির নিউক্লিয়াস তৈরি করে। একটা হচ্ছে বড় নিউক্লিয়াস বা টিপ নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ছোট নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটাই পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি শুক্রাণু তৈরি করবে। আমরা প্রথম লেকচারই করেছিলাম, আবার রিভিউ করলাম তোমাদের জন্য। পরাগনালীটা এইভাবে গর্ভাশয়ে যাওয়ার পর জনন নিউক্লিয়াস থেকে এই শুক্রাণু দুটা সৃষ্টি হবে। তৃতীয় ধাপ হচ্ছে কি, ভ্রূণথলিতে পরাগনালীর প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। মনোযোগ দিয়ে শোনো, ভ্রূণথলিতে পরাগনালীর প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। তাহলে ভ্রূণথলি কোনটা? এই যে এটা হচ্ছে ডিম্বক, আর ডিম্বকের ভিতরে এই থলির মতো অংশ হচ্ছে ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলিতে প্রবেশ করতে হলে অবশ্যই আগে ডিম্বকের ভিতরে প্রবেশ করতে হবে, কারণ ডিম্বকের ভেতরেই ভ্রূণথলিটা অবস্থিত। তাহলে এই পরাগনালীটা ডিম্বকের ভিতরে কিভাবে প্রবেশ করবে? এই ডিম্বকের ভিতরে তিন দিক দিয়ে সে প্রবেশ করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিম্বকে প্রবেশ করার জন্য একটা ছিদ্র থাকে। আমরা জানি ডিম্বকে দুটি ত্বক থাকে, বহিত্বক, অন্তঃত্বক, কিন্তু একটি স্থানে কোনো এই ত্বক দুটো থাকে না, যেটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এই ডিম্বক রন্ধ্র দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে পোলেন টিউবটা এই ডিম্বক রন্ধ্র দিয়েই প্রবেশ করে। যখন ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন এই পোলেন টিউবের চাপের কারণে দুই পাশে যে দুটি সহকারী কোষ থাকে, একটি সহকারী কোষ নষ্ট হয়ে যেতে পারে বা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই যে ডিম্বক রন্ধ্র দিয়ে যে প্রবেশ করলো পোলেন টিউবটা, তখন এই ঘটনাটাকে বলা হয় পোরোগ্যামি। এবং ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে থাকে, যেমন আম, জাম, কাঁঠাল, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। কোনো কোনো ক্ষেত্রে ডিম্বক এই পোলেন টিউবটা এভাবে ঘুরে নিয়ে এসে, এটা তো অধোমুখী বা নিম্নমুখী ডিম্বক দেওয়া আছে, হ্যাঁ, যদি এভাবে ডিম্বকটা থাকে অনেক সময় পোলেন টিউবটা ডাইরেক্ট এভাবে নিচ দিকে না গিয়ে এই যে ডিম্বক মূল, এই ডিম্বক মূল বরাবর কোষকে বিগলিত করে দেন ডিম্বকের মধ্যে প্রবেশ করে। এই ডিম্বক মূলের ইংরেজি নাম হচ্ছে ক্যালাজা। যাহাই ডিম্বক মূল তাহাই ইংরেজিতে বলা হয় ক্যালাজা। তাহলে যদি পোলেন টিউবটা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় ক্যালাজোগেমি। যেমন ঝাউ গাছ, ক্যাজুয়ারিনা, ঝাউয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাজুয়ারিনা। এই ক্যাজুয়ারিনার ক্ষেত্রে এই ক্যালাজোগেমি এই ঘটনাটি ঘটতে দেখা যায়। অর্থাৎ সেক্ষেত্রে পোলেন টিউবটা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে। আবার কিছু ক্ষেত্রে পোলেন টিউবটা ডিম্বক রন্ধ্র বা ডিম্বক মূল দিয়ে প্রবেশ না করে ডিম্বকের ত্বক দিয়ে প্রবেশ করে, যে চারপাশে যে ত্বক আছে এই ত্বক দিয়ে প্রবেশ করে। তখন সেই ঘটনাকে বলা হয় মেসোগ্যামি। অর্থাৎ পোরোগ্যামি, ক্যালাজোগ্যামি, মেসোগ্যামি, এই তিনটি পদ্ধতির মাধ্যমে পোলেন টিউব এক এক স্থান দিয়ে প্রবেশ করতে পারে। মেসোগ্যামির উদাহরণ হচ্ছে লাউ, কুমড়া, এই সমস্ত গাছে এই মেসোগ্যামি ঘটতে দেখা যায়। তাহলে যেভাবে হোক, মূল কথা, এই পোলেন টিউবটা ভ্রূণথলিতে প্রবেশ করবে এবং তার জনন নিউক্লিয়াস থেকে যখন পোলেন টিউবের ভিতরে দুটি শুক্রাণু তৈরি হয়েছিল, এই দুটি শুক্রাণু সে নিক্ষিপ্ত করবে। কোথায় নিক্ষিপ্ত করবে? ভ্রূণথলির ভিতরে নিক্ষিপ্ত করবে। এবং নিক্ষিপ্ত করার পর শেষ ধাপটি করবে, এটি হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন। তাহলে এই ডিম্বাণুর সাথে কি যেহেতু দুটি শুক্রাণু নিক্ষিপ্ত হয়েছে, এখন প্রশ্ন কি দুটি শুক্রাণু কি ডিম্বাণুর সাথে মিলিত হবে কিনা? দেখা যায় যে এই যে ডিম্বাণু, বড় কোষটি, এই ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু মিলন হয়। অর্থাৎ এই যে আমরা যদি এই চিত্রটাকে একটু ফোকাস করি, তাহলে এই যে ডিম্বাণু এবং শুক্রাণু অর্থাৎ পুংগেমেট এবং স্ত্রী গেমেট, এই দুইটার মিলনকে বলতেছে নিষেক বা ফার্টিলাইজেশন বা গর্ভধান। কেউ এটাকে সিনগ্যামিও বলে, এই মিলনটাকে সিনগ্যামিও বলা হয়। নিষেক, ফার্টিলাইজেশন, গর্ভধান বা সিনগ্যামি। এবং এই নিষেকের ফলে এটা একটা হ্যাপ্লয়েড কোষ, এটা একটা হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ একটি ডিপ্লয়েড সেলের তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি জাইগোট।
তাহলে আরেকটা শুক্রাণু ছিল, তার কি হয়? সে যেহেতু শুক্রাণু সচল, সে চলাচল করতে সক্ষম, আরেকটি শুক্রাণু চলাচল করে 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 সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই সেকেন্ডারি নিউক্লিয়াসে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পাশাপাশি যুক্ত ছিল। তাহলে এই দুটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পরবর্তীতে আরও একটি শুক্রাণু অর্থাৎ আরও একটি হ্যাপ্লয়েড কোষ দিয়ে মিলিত হলো, ফলে একটি ট্রিপ্লয়েড সেলের সৃষ্টি হলো। যে সেলটিকে বলা হয় শস্য, ইংলিশে বলা হয় এন্ডোস্পার্ম। অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন আরেকটি পুং গ্যামেটের মিলন হয়, তখন যে ট্রিপ্লয়েড কোষের সৃষ্টি হয়, সেই ট্রিপ্লয়েড কোষটাকে বলা হয় শস্য বা এন্ডোস্পার্ম। এবং এই মিলনটাকে অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটি পুং গ্যামেটের মিলন, এই মিলনটাকে বলা হয় ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। একটা হচ্ছে নিষেক, একটা মিলনকে বলতেছে নিষেক, আরেকটা মিলনকে বলতেছে ত্রিমিলন। তাহলে এই হচ্ছে আমাদের এভাবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রশ্নটা আমাদের 3 মার্কের মধ্যে অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন এটা থাকে। এরপরে একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে দ্বিনিষেক। এখন দেখো ছাত্ররা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একই ঘটনা। এই যে আমরা দুইটা সংজ্ঞা পড়লাম, একটা হচ্ছে নিষেক আর একটা হচ্ছে ত্রিমিলন। সংক্ষেপে সহজ কথায় বলতে গেলে আমি আগে একদম সহজ কথায় বলে দিই, তারপর কীভাবে সংজ্ঞায় বইয়ে লিখতে হবে সেটাও বলে দিব। সহজ কথায় বললে নিষেক এবং ত্রিমিলন যদি একই সময়ে ঘটে, তবে সেই ঘটনাকে বলা হয় দ্বিনিষেক। কোন জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে? একই সময়ে ঘটে। কে ঘটবে? নিষেক আর ত্রিমিলন। তাহলে নিষেকে কি হয়েছে? নিষেক হয়েছে একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণুর মিলন, এটা হচ্ছে নিষেক। আর ত্রিমিলনে কি? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটি শুক্রাণুর মিলন। তাহলে এটাকে যদি বইয়ের ভাষায় বা আমরা যদি খাতায় লিখতে চাই, তাহলে কিভাবে লিখব? যে পরাগ নালী হতে নিক্ষিপ্ত দুটি শুক্রাণুর একটি ডিম্বাণুকে এবং অপরটি গৌণ নিউক্লিয়াসকে যদি একই সময়ে নিষিক্ত করে, আমি আবার বলতেছি, যদি একই সময়ে নিষিক্ত করে, এই একই সময় যদি আমরা না দেই, তাহলে পরীক্ষার খাতায় নাম্বার 0 পাওয়া যাবে। ম্যাক্সিমাম ছাত্র বারবার বলে দেওয়ার পরেও সে খাতায় লিখে আসে 2 বার নিষেক প্রক্রিয়াকে দ্বিনিষেক বলে। হ্যাঁ, বা এভাবে বলে যে একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণুর মিলন এবং একটি শুক্রাণুর সাথে একটি গৌণ নিউক্লিয়াসের মিলনকে নিষেক বলে। তাহলে কিন্তু হবে না, একই সময় এই ঘটনাটা অবশ্যই বলতে হবে। এই দুইটা প্রক্রিয়া যখন একই সময় ঘটবে, তখন সেই বিশেষ ঘটনাটাকে বলবে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। তাহলে নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা যদি পার্থক্য বলি, পার্থক্যগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন আসে। কখনো দুইটির উল্লেখ চায়, 4টি বলেও কখনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে 2টি দিলেই যথেষ্ট। আমি 4টি পার্থক্য বলে দিচ্ছি। যেমন প্রথম হচ্ছে সংজ্ঞা বলবা, নিষেকের সংজ্ঞা বলবা, দ্বিনিষেকের সংজ্ঞা বলবা। সংজ্ঞা অলরেডি বলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট ক্ষেত্রে নিষেকের ক্ষেত্রে একটি পুং গ্যামেটের প্রয়োজন হয়, একটি পুং গ্যামেট। আর দ্বিনিষেকের ক্ষেত্রে অবশ্যই 2টি পুং গ্যামেটের প্রয়োজন হয়। তৃতীয় পয়েন্ট কি? নিষেক ঘটে কোথায়? নিষেক ঘটে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ, উভয় ক্ষেত্রে কি হয়? নিষেক ঘটে। আর দ্বিনিষেক কেবলমাত্র আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। তবে ইফেড্রা নামে একটি নগ্নবীজী উদ্ভিদ আছে, সেই ইফেড্রা উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। এটা একটা ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আবৃতবীজী উদ্ভিদেই ঘটে থাকে। আরেকটা পার্থক্য কি বলা যায়? চতুর্থ পার্থক্য বলা যায় যে নিষেকের ফলে কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণ থেকে পরবর্তী বংশধর তৈরি হয়। কিন্তু এই দ্বিনিষেকের ক্ষেত্রে ভ্রূণের সাথে সাথে এই যে আমরা বলছিলাম একটা ট্রিপ্লয়েড কোষ তৈরি হয়, যেটার নাম হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। অর্থাৎ দ্বিনিষেকের ক্ষেত্রে ভ্রূণ এবং এন্ডোস্পার্ম উভয়ই তৈরি হয়। তাহলে এই হলো আমরা নিষেক এবং দ্বিনিষেকের পার্থক্য জানলাম। আচ্ছা, যখন নিষেক প্রক্রিয়া হবে,
যখন নিষেক প্রক্রিয়া ঘটে যাবে, হ্যাঁ, তখন এই গর্ভাশয়, এই যে ফুলের যে স্ত্রী কেশর বা গর্ভাশয় এবং ডিম্বক, এই যে আমরা এই পরের পয়েন্টটা আমরা একটু জানতে চাচ্ছি, গর্ভাশয় এবং ডিম্বকের কিছু পরিবর্তন হয়। হ্যাঁ, কীরকম পরিবর্তন হয়? আমরা যদি গর্ভাশয়ের দিকে তাকাই, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়টা ফলে পরিণত হবে। অর্থাৎ যেই স্ত্রী কোষের যে অংশটা গর্ভাশয় থাকে, গর্ভাশয় নামে পরিচিত হয়, নিষেকের পর বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ওই গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। বইয়ে এটা বিস্তারিত দেওয়া আছে, তোমরা একটু করে দিতে পারো। গর্ভাশয়ের যে ত্বক থাকে, গর্ভাশয় ত্বক, সেটা ফল ত্বকে পরিণত হয়। এরপর যে ডিম্বক, এই ডিম্বকটা বীজে পরিণত হয়। গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। এগুলো কিন্তু তোমার প্রয়োগেও থাকতে পারে, আবার এমসিকিউতেও থাকতে পারে। এখানে বইয়ের মধ্যে 14টা পয়েন্ট আছে, 14টা পয়েন্টই তোমরা মুখস্থ করবে, কোন অংশ কিসে পরিণত হচ্ছে। আমি পর্যায়ক্রমে বলে যাচ্ছি, বইয়ের মধ্যে একটি চার্ট করে দেওয়া আছে, ওই চার্টের মধ্যে তোমরা এটা পাবা। তারপর আমি বলে যাচ্ছি। ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বক ত্বক, ডিম্বকে আমরা জানি দুইটা ত্বক থাকে, একটা বহিত্বক বা এক্সাইন, যেটার বীজ বহিত্বক বা টেস্টাতে পরিণত হয়, আর ডিম্বক অন্তত্বক, যেটা ইনটাইন বলে, সেটা ডিম্বক বীজ অন্তত্বক বা টেগমেনে পরিণত হয়। টেস্টার টেগমেন, এই যে ডিম্বকের ভিতরে যে সেল থাকে নিউসেলাস, এই নিউসেলাসগুলা নিষেকের পর নষ্ট হয়ে যায় এবং অল্প ক্ষেত্রে এরা পেরিস্পার্মে পরিণত হয়। এছাড়া ডিম্বকের মধ্যে যে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, কুণ্ডলীর ভিতরে যে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। যে ডিম্বাণুটা থাকে, এই ডিম্বাণুটাই পরবর্তীতে ভ্রূণ, নিষেকের পরে এই ডিম্বাণুটা ভ্রূণ বা এমব্রায়োতে পরিণত হয়। এছাড়া এই ভ্রূণথলিতে যা থাকে, অর্থাৎ প্রতিপাদক কোষ এবং সহকারী কোষ, এরা সবাই নিষেকের পর নষ্ট হয়ে যায়, এই কোষগুলা নষ্ট হয়ে যায়। এছাড়া আরও কি থাকে? ডিম্বক রন্ধ্র, এটা বীজ রন্ধ্রে পরিণত হয়। ডিম্বক নাভি, এটা বীজ নাভি বা হাইলামে পরিণত হয়। এবং ডিম্বক মূল যেটা ডিম্বক নাড়ি বা ডিম্বক বৃন্ত বলে, এটা বীজ বৃন্তে পরিণত হয়। আর ডিম্বক মূল, এটা বীজ মূল অথবা নষ্ট হয়ে যায়, বীজ মূলে পরিণত হতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ যদি আমরা খেয়াল করি, ডিম্বক এর সবগুলো পয়েন্ট বীজে পরিণত হচ্ছে। অর্থাৎ ডিম্বক হলে বীজ, ডিম্বক মূল হচ্ছে বীজ মূল, ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্র, ডিম্বক নাভি বীজ নাভি। তার মানে কি, খুব সহজ একটা জিনিস, আমি খালি ওই জিনিসটাকে ডিম্বকের জায়গায় বীজ বসাই দিচ্ছি। তাহলে এভাবে আমরা 14টা পয়েন্ট আমরা জেনে নিতে পারি। এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন আজকের লেকচারের শেষ অংশ, এটা হচ্ছে নিষেকের গুরুত্ব। নিষেকের গুরুত্ব হচ্ছে কি? নিষেকের গুরুত্ব হচ্ছে নিষেক প্রক্রিয়াটা উদ্ভিদ, বিশেষ করে আবৃতবীজী উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এর ফলে কি হয়? দুটি হ্যাপ্লয়েড সেল এর মিলন ঘটে। দুটি হ্যাপ্লয়েড সেলের মিলনের ফলে শুধু হ্যাপ্লয়েড সেলের মিলন ঘটে না, এর ফলে এই হ্যাপ্লয়েড সেলের যে প্রোটোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, এদেরও মিলন ঘটে। মিলন ঘটলে সেক্ষেত্রে ডিপ্লয়েড জাইগোট সেলের সৃষ্টি হয়। অর্থাৎ প্রথম গুরুত্ব বললাম আমরা, যে নিষেকের ফলে দুটি হ্যাপ্লয়েড সেলের মিলন ঘটে এবং এর ফলে শুধু হ্যাপ্লয়েড সেলের মিলন ঘটে না, তাদের প্রোটোপ্লাস্ট এবং নিউক্লিয়াস উভয়ের মিলন ঘটে এবং ডিপ্লয়েড জাইগোট সেলের সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে পরবর্তী বংশধর সৃষ্টি হয় ভ্রূণ থেকে। তাহলে এই জাইগোট যদি তৈরি না হয়, এই জাইগোট থেকে কিন্তু পরবর্তীতে ভ্রূণ তৈরি হয়। তাহলে ভ্রূণ সৃষ্টি হয় জাইগোট থেকে। আমরা যদি উল্টাভাবে আছি, ভ্রূণ সৃষ্টি হয় জাইগোট থেকে, আর জাইগোট তৈরি হয় কোত্থেকে? দুটি হ্যাপ্লয়েড সেলের মিলনের ফলে। তাহলে এই ভ্রূণ সৃষ্টির পিছনেও কার ভূমিকা আছে? নিষেকের ভূমিকা আছে। আবার কি, নিষিক্ত এই ভ্রূণের যে বিকাশ, ভ্রূণ যদি ডেভেলপ না করে, তাহলে পরবর্তী বংশ, ভ্রূণ তৈরি হলো কিন্তু পরবর্তী ডেভেলপমেন্ট হলো না, ভ্রূণের ডেভেলপমেন্ট হলো না, তাহলেও কিন্তু পরবর্তী বংশধর সৃষ্টি হবে না। এই ভ্রূণের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও
নিষেকের ভূমিকা আছে। আমি 3 নম্বর পয়েন্ট বলতেছি, ভ্রূণের ডেভেলপমেন্ট। কারণ কি, নিষিক্ত ডিম্বাণুর ক্ষেত্রে এই নিষিক্ত ডিম্বাণুর প্রোটিন সিনথেসিসের হার এবং বিপাক ক্রিয়ার হার বাড়াতে এই নিষেক ক্রিয়া ভূমিকা রাখে। চতুর্থ পয়েন্ট কি? চতুর্থ পয়েন্ট, নিষেকের ফলে আমরা একটু আগেই জানলাম যে গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে গর্ভাশয় ফলে পরিণত হলে আর ডিম্বক বীজে পরিণত হলে সেক্ষেত্রে কি হয়? ফল, যদি বীজের কথা বলি, বীজ তো বংশবৃদ্ধির একক। আবৃত বীজ উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না যদি বীজ তৈরি না হয়, অর্থাৎ বীজ ছাড়া ওই আবৃত বীজ উদ্ভিদ আর বংশবৃদ্ধি করতে পারবে না, ফলে উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে অবশ্যই নিষেক ক্রিয়ার মাধ্যমে এই বীজের সৃষ্টি হচ্ছে, ফলে উদ্ভিদের বংশবৃদ্ধিতে এরা ভূমিকা রাখতেছে। আর ফল বলো বা বীজ বলো, অনেক প্রাণীরা উদ্ভিদের বীজ খায়, মানুষরাও বীজ খায়, বিভিন্ন উদ্ভিদের বীজ খেয়ে থাকে, আবার ফলও খেয়ে থাকে। তাহলে এই সমস্ত মাধ্যমে প্রাণী জগৎ খাদ্যের জন্য এই নিষেক ক্রিয়ার উপর নির্ভরশীল। পঞ্চম পয়েন্ট কি বলা যায়? নিষেকের ফলে যেহেতু দুটি ভিন্ন লিঙ্গের, একই প্রজাতির দুটি ভিন্ন লিঙ্গের মিলন ঘটতেছে, ফলে দুইটি জীব হতে বিভিন্ন ধরনের জিন আসতেছে। এই জিনের সংমিশ্রণের ফলে, অর্থাৎ জিনের সংমিশ্রণ ঘটতেছে, ফলে জেনেটিক রিকম্বিনেশন এর সৃষ্টি হচ্ছে। আর জেনেটিক রিকম্বিনেশন সৃষ্টির কারণে জেনেটিক ডাইভার্সিটি ঘটতেছে। তাহলে এটা আরেকটা পয়েন্ট, জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি হয়। আর এই যে জিন রিকম্বিনেশনের কথা বললাম বা জিনের সংমিশ্রণের কথা বললাম, এই জিনের সংমিশ্রণের ফলে প্রকরণের সৃষ্টি হয়, এটা আরেকটা পয়েন্ট। আর এই জিনের সংমিশ্রণ হচ্ছে বিবর্তনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ জীবজগতে যে বিবর্তন হয়, এই বিবর্তনের কাঁচামাল হিসেবে এই জিনের সংমিশ্রণটা ঘটে। আর এই জিনের সংমিশ্রণ ঘটেছে নিষেক ক্রিয়ার ফলে। তাহলে এটাও আরেকটা পয়েন্ট। আর কি বলা যায়? আর বলা যায় হচ্ছে নিষেক ক্রিয়ার ফলে যে জীবগুলো সৃষ্টি হয়, তাদের ওই সমস্ত জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ অ্যাডাপ্টেশন পাওয়ার, এটা বৃদ্ধি পায়। আর অ্যাডাপ্টেশন পাওয়ার বৃদ্ধি পাওয়ার ফলে এই ধরনের উদ্ভিদরা যে কোনো পরিবেশে এরা বংশবৃদ্ধি করতে পারে, তাদের ফলন বৃদ্ধি করতে পারে, অর্থাৎ এরা উচ্চ ফলনশীল হয় এবং রোগ প্রতিরোধক্ষম হয়। এবং এই সমস্ত নিষেকের ফলে উৎপন্ন জীবরা কিন্তু জীবন শক্তিটাও ওদের নর্মাল, যারা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে, এইভাবে সৃষ্ট জীবের তুলনায় যে সমস্ত উদ্ভিদের নিষেকের মাধ্যমে বংশবৃদ্ধি করে, তাদের জীবনী শক্তি বৃদ্ধি পায়। এইরকম অনেক অজস্র সুবিধা আছে, ফ্যাসিলিটিস আছে নিষেকের, এগুলো আমরা জেনে নিব। আর অসুবিধার মধ্যেও কিছু আছে। অসুবিধা কি আছে? অবশ্যই প্রকৃতিতে এমন হতে পারে যে একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের সদস্য উপস্থিত নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে তখন নিষেক হবে না। একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গ, অর্থাৎ একটি মেল এবং একটি ফিমেল, এই দুই সদস্য যদি উপস্থিত না থাকে তাহলে নিষেক ক্রিয়া সম্ভব হবে না। এছাড়া নিষেক ক্রিয়া সংগঠনের জন্য পর্যাপ্ত সময়ের দরকার। সেই সময় যদি না থাকে তাহলে নিষেক ক্রিয়া সম্পন্ন হবে না। পর্যাপ্ত ফ্যাসিলিটিস দরকার, পর্যাপ্ত সুযোগ তৈরি করে দেওয়ার দরকার আছে। সেই সুযোগ যদি না থাকে পুরো পরিবেশে, তাহলে নিষেক ক্রিয়া সম্পন্ন হবে না। যেমন আর্দ্রতা না ঠিক না, যাই হোক, এগুলো আমরা ওই বিস্তারিত গেলাম না। আবার এই প্রক্রিয়ায় গ্যামেটের অপচয় করতে পারে, নিষেক ক্রিয়ার ফলে গ্যামেটের অপচয়ের সৃষ্টি হয়। এইগুলোই হচ্ছে নিষেকের কিছু অসুবিধা। এই হচ্ছে আমাদের আজকের টপিকস, যা আমরা আলোচনা করলাম। আরেকবার সামারি করে দেই, নিষেক কাকে বলে, নিষেকের ধাপসমূহ আলোচনা করলাম। হচ্ছে নিষেকের ফিগার, দেন নিষেক কি, নিষেকের পার্থক্য, নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন, নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন, এবং লাস্টে আমরা নিষেকের গুরুত্ব। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছ। খুব সম্ভবত আর একটি লেকচার হলে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হবে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেই লেকচারটি আপলোড দিব। সে পর্যন্ত তোমরা
ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের পড়াটুকু খুব মনোযোগ সহকারে 2-1 দিনের মধ্যে শেষ করে নেব। ধন্যবাদ।